ইতিহাসের চাকা ঘুরে চলল অনাগত ভবিষ্যতের দিকে। ব্যপ্ত হতে থাকল ঠাকুরের লীলা। ক্ষণকালের আবর্তে ছায়া পড়ল মহাকালের। ওদিকে শিমলের দত্তবাড়ির নরেন সংসারের দুর্বিপাকে অস্থির, হতাশ। মামলা মোকদ্দমা, অর্ধাহার অনাহারে একেবারে বিধ্বস্ত। পরিপূর্ণমানন্দম, ওম পরিপূর্ণমানন্দম, ওম পরিপূর্ণমানন্দম। চুপ কর বিলে। সেই ছেলেবেলা থেকে তো কত ভগবান ভগবান করলি, ভগবান তো সব করলেন। কি মা? হ্যাঁ, আর ভালো লাগে না। তোর ভগবান যেখানে থাকে থাক, আমাদের জন্য তিনি নেই। মিছে তোরে জপ তপ, মিছে তোরে বিশ্বাস। নইলে আজ আমাদের কি নিদারুণ অবস্থা। মা, তুমি তো সর্বংসাহা। তুমি এমন বিচলিত হয়ে পড়লে। আমাদের এই হীন অবস্থা, আমিও তো ভগবানকে এত ডাকি, কই তিনি তো কিছুই শোনেন না। কেউ নন তিনি আমাদের, কেউ নন। শোন নরে, বলো মা। আমাকে একটা চেলি কিংবা বড়দের কাপড় এনে দিবি? এটা তো আর পরা যায় না রে। সত্যি কি ভীষণ অবস্থা। শত ছিদ্র তোমার ভূষণ মা, আর আমি কি অপদার্থ সন্তান, বেকার, এক কপর্তক রোজগার করতে পারি না। হায় 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 হায়। উদ্ভ্রান্ত অবসন্ন নরেন্দ্র এসে পৌঁছল দক্ষিণেশ্বরে। ঠাকুরের পদতলে ভেঙে পড়ল হতাশায়। বলুন তো, ঈশ্বর দয়াময় কিসে? কই, তার দয়া তো চোখে পড়ে না। এদিকে আমার বাড়ির অবস্থা যে ভয়াবহ। লালেন, আয় বস, চুপটি করে বস। ওই আকাশের দিকে দেখ লালেন, গুঁড়ো গুঁড়ো কাছের টুকরোর মতো কত তারা, কত নক্ষত্র গুনতে পারিস? একটা দুটো লয় রে, লক্ষ লক্ষ, কোটি কোটি, অগুন্তি। তারই মধ্যে একটা ধরি পৃথিবী। তা সেটাই বা কম বড় কিসে? পাহাড়, সমুদ্র, অরণ্য, কত কি। ওই বিশাল অন্তরিক্ষের তুলনায় তোর পৃথিবী তো এইটুকখানি রে, এইটুকখানি। তার মধ্যে আবার তুই, তোর মস্তিষ্ক, তোর হৃদস্পন্দন। কিরে, মাথা নোয়ালি কেন নরেন? সব গুলিয়ে যাচ্ছে, সব ঝাপসা হয়ে যাচ্ছে। বিচার করলে থই পাবি নে নরেন। ক্ষুদ্র মানুষ কতটুকুই বা বিচার করতে পারে রে। আয় আমার কাছে, আয় দেখি। ঠাকুর, শোন, এই থালাটা তুই নিয়ে যা। ওই মিছরি, ওই মাখন, ওতে আমি কি করব? না রে, দেখ, ওই তো একখানা গরদের শাড়ি নিয়ে যা। বাড়ি গিয়ে মাকে দিবি। তার আন্নি করবার চেলিখানা সেই কবে ছেড়ে গেছে। গরদ পরে সে আন্নি করবে। ঠাকুর, এই আপনি জানলেন কি করে? আপনাকে কি বললে? ওরে, আমি জানতে পারি, ঠিক জানতে পারি। উৎসটি ঠিক থাকলে ধ্বনিটি এসে ঠিক আমার কানে লাগে রে। বস্ত্র হরণের সময় দ্রৌপদী যখন এক হাতে নিজের কাপড় ধরে অন্য হাত তুলে শ্রীকৃষ্ণকে ডাকছিলেন, শ্রীকৃষ্ণ কিন্তু সাড়া দেননি। কিন্তু দ্রৌপদী যখন দু হাত তুলে
সব ভুলে মধুসূদনের স্মরণ নিলেন। তখন অনন্ত বস্ত্র ভার কাঁধে নিয়ে এসে দাঁড়ালেন ভগবান, ভক্তের প্রার্থী। নিয়ে যা গরদখানা। না না না, মা আমার কাছে চেয়েছে, আমি আপনার কাছে ভিক্ষে নেব কেন? আমি নিজে রোজগার করে তবে মাকে কিনে দেবো। এই না হলে লরেন, ওরে ওরে তুই যে নরের ইন্দর, কি তেজ, নিজের উপর কি অগাধ বিশ্বাস। এই না হলে আমার লরেন। আমি চললুম, আমি চললুম। ওরে ওরে রামলাল, এদিকে আয় বাবা, এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ, শোন শোন, কাল কাল সকালে উঠে কলকাতায় যাবি, একেবারে সোজা লরেনের বাড়ি। এই গরদের শাড়িখানা নিয়ে যাবি, বুঝলি? বাইরে বাইরে চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করবি। যেই বুঝবি লরেন বাড়ি নেই, অমনি সোজা গিয়ে ওর মার হাতে শাড়িখানা দিবি। বলবি বলবি আমি পাঠিয়েছি। হ্যাঁ, বুঝলি বুঝলি? যা 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 যা। হ্যাঁ, যা মা, যা মা, যা মা, যা মা। বাবা, অন্যেরা কলসি বাটি, কিন্তু লরেন্দ্র সে জ্বালা। অন্যেরা ডোবা পুকুর, আর লরেন লরেন আমার বড় দিঘি, একেবারে একেবারে বাপের বেটা। ঠাকুর পরতে পরতে শেখাবেন, ঠাকুর কোনো কিছু উপেক্ষা করে নরেন্দ্রনাথের কাছে সত্যকে এক্সপোজ করে দেবেন, ইম্পোজ করবেন না। সেই জন্যই নরেন্দ্রনাথ ধীরে 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 পরতে পরতে বিবেকানন্দ তৈরি হবে। আমরা পরে আবার নাটিকাতে আসবো, এই ধরনেরই মনোজ্ঞ নাটিকা। আমাদের এই যারা আজকে এই ঠান্ডার মধ্যে রিহার্সাল দিয়েছে, প্রেজেন্টেশন করছে, খালি পায়ে দেখছেন আপনারা, আর তাদের সাথে পরিচয় করানো বাকি আছে। তার আগে কথাযাত্রা, আমাদের সোশ্যাল সার্ভিস প্রজেক্টের আরেকটি উপস্থাপনা, দুটি বাচ্চা ছেলে বিবেক এবং আনন্দ, তাদের কাহিনী নিয়ে উপস্থাপনা, কথাযাত্রার আরেকটি কাহিনী মঞ্চায়ন হতে চলেছে। আর আমি মাইক হ্যান্ড ওভার করছি কথাযাত্রার যার শিরোতাজ, কথাযাত্রাতে যার সবচেয়ে বেশি অধিকার, সেই মানুষ ডক্টর সুধীর গর্জাজি।
धन्यवाद अमृता जी। और कथा यात्रा की अगली प्रस्तुति है एक बहुत ही रोचक प्रस्तुति है। आपको मालूम ही है कि स्वामी विवेकानंद जो है कहानियां सुनाने में बहुत महारत हासिल कर रखा था। उन्होंने जीवन में उन्होंने संघर्ष किए, संघर्षों से जो भी पाठ लिए उनको उन्होंने अपने संभाषणों में, उद्घोषणों में सुनाया भी। शिकागो में जब वो गए थे तो शिकागो में उन्होंने जो अपने द्वितीय दिन अपना जो व्याख्यान दिया था उसमें एक बहुत ही सुंदर और सारगर्भित एक कहानी सुनाई थी। उस कहानी का ही एक नाट्य रूपांतरण कथा यात्रा के मेरे दो प्रस्तुतिकार आपके सामने आ रहे हैं। कौस्तव विवेक के रूप में और आनंद के रूप में आ रहे हैं। देखिए, विवेकानंद ने कहानी सुनाई थी, यहाँ भी विवेकानंद ही रहेंगे, विवेक और आनंद। विवेक के रूप में कौस्तव हैं और निधीश जो है वो आनंद के रूप में है। स्वागत कीजिए कथा यात्रा की अगली प्रस्तुति, कुएं का मेंढक। मैं विवेक, मैं आनंद। विवेकानंद का आप सबको नमस्कार। अब जानते ही होंगे कि बचपन में स्वामी विवेकानंद को कहानियां सुनाना बहुत पसंद था और जब वे बड़े हो गए तो उन्हें कहानियां सुनाना बहुत पसंद था। आज हम आपको एक ऐसी कहानी सुनाने जा रहे हैं जो उन्होंने शिकागो धर्म सम्मेलन में सुनाई थी। कुएं का मेंढक। कुएं का मेंढक। एक कुएं में एक मेंढक रहता था जो वहीं ही पैदा हुआ। कभी बाहर गया ही नहीं, वहीं कीड़े मकोड़े खा कर मोटा ताजा तो हुआ ही, कितना भी हो गया। एक दिन पास ही समुद्र में रहने वाला एक मेंढक उस कुएं में आ गिरा। कुएं वाले मेंढक ने उसे गौर से देखा और पूछा, तुम कहाँ से आए हो भाई? समुद्र वाले मेंढक ने कहा, भाई मैं समुद्र से आया हूँ। कुएं वाले मेंढक ने कहा, समुद्र कितना बड़ा होता है मेरे भाई? समुद्र वाले मेंढक ने जवाब दिया, समुद्र बहुत बड़ा होता है मेरे भाई। कुएं वाले मेंढक ने कुएं के एक कोने से दूसरे कोने से एक लंबी छलांग लगाई। क्या समुद्र इतना बड़ा होता है? समुद्र वाले मेंढक ने जवाब दिया, कैसी नासमझी की बातें करते हैं। भला समुद्र की तुलना एक छोटे से कुएं से कैसी की जा सकती है? कुएं वाला मेंढक चिढ़कर कहता है, जा मेरे कुएं से बड़ा तो संसार में कुछ हो ही नहीं सकता। झूठा सुनीता, पागल, निकालो इससे यहाँ से। आनंद भाई, ये कहानी मेंढकों की जरूर है, पर सच तो ये है कि ये बात हम सब पर भी लागू होती है। बिल्कुल विवेक भाई, हम सब भी तो अपनी सोच के छोटे छोटे कौम ही तो रह रहे हैं और उन्हें ही सबसे बड़ा तो समझते ही हैं, उन पर घमंड भी करते हैं। हम सब अपनी सोच के खोज से बाहर निकलने का साहस भी तो नहीं करते। स्वामी जी ने इस छोटी सी कहानी से कितना सुंदर, सरल और सटीक संदेश दिया है। अपनी छोटी छोटी खोज से बाहर निकलो और देखोगी बाहर सोच के कितने बड़े बड़े समुद्र मौजूद है। धन्यवाद। आप लोगों को पता चल ही रहा है, बच्चे पढ़ाई के सिवा भी बहुत कुछ करते हैं जो स्कूल के शिक्षा पद्धति में नहीं आती, जो खुद को आत्मनिर्भर बनाने के लिए, खुद को कोई अवलंबन के बिना चलने के लिए, ऑल परवेसिव ज्ञान के लिए संसार में जरूरत होगी। और जैसे कि हम बताते हैं, कालीबाड़ी में इतना सारा चैरिटी वर्क के साथ साथ सोशल सर्विस वर्क भी होती है, इस कारण क्योंकि वी आर अ पार्ट ऑफ आवर सोसाइटी ऑल्सो एंड वी आर इंडेटेड टू दैट सोसाइटी। इसीलिए विवेकानंद के जन्मदिन आज के दिन हमारे लिए बहुत महत्वपूर्ण है,
क्योंकि हमारे सबसे बड़े आदर्श বিবেকানন্দ। এরপরে আমরা যে অংশেতে যাব সেই অংশটি নরেন্দ্রনাথের জীবনে আরেকটি অধ্যায়। বৈরাগ্যের প্রবল আকুতি নিয়ে কিশোর নরেন্দ্রনাথ ছুটে গিয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথের কাছে, তার মানে রবীন্দ্রনাথের পিতা। আপনি কি ঈশ্বরকে দেখেছেন? উত্তর পাননি। ছুটে গিয়েছিলেন পঞ্চবটি তলে ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে। ঈশ্বরকে দেখেছেন? জিজ্ঞাসার হলো অবসান। পিপাসিত দুটি চোখের মাঝে পড়ল সম্মোহন দৃষ্টি। খুলে গেল সত্যের আবরণ অভাবপূর্ণ। প্রবেশ করল উষার আলো। দেখা পেলেন ঈশ্বরের। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সব সেবিছে ঈশ্বর। রবীন্দ্রনাথও সেই একই ঈশ্বরকে দেখলেন, দেখালেন, ঠিকানাও দিয়ে গেলেন আমাদের। কোন ঠিকানা? যেখানে থাকে সবার অধম দিনের হতে দিন, সেইখানেতে চরণ তোমার রাজে। সবার পিছে, সবার নিচে, সব হারাদের মাঝে। নরেন্দ্রনাথ যখন বিবেকানন্দ তৈরি হচ্ছেন, সেই সন্ধিক্ষণে আকাশ ভেঙে পড়ছে যেন। নরেন্দ্রনাথের বিশ্বাস এবং অবিশ্বাসের দোলাচলে নরেন্দ্রনাথ অস্থির হয়ে যাচ্ছেন। একদিকে বাড়িতে অভাব, অনটন, মামলা, মোকদ্দমা, পিতার মৃত্যুর পর সংসারের বেহাল অবস্থা। আছড়ে পড়লেন ঠাকুরের কাছে। ঠাকুর কোথায় পাঠালেন? মা কালীর কাছে বলবার জন্য। काली माँ के पास जाके बोलो कि मेरा अभाव है, सब कुछ तुम मिटा दो। माँ से जो मांगते हैं वही मिलता है, तुम जाके बोलो, तुम्हारी बात माँ सुन लेगी। जाने को राजी नहीं, फिर झिझकते हुए पहुंचा। और पहुंचने के बाद क्या हुआ? माँ काली, ওই মহানিশায় মা কালী তরঙ্গের আকারে নরেন্দ্রর শরীরের মধ্যে প্রবেশ করবেন। শ্যামা সুধা তরঙ্গিনী। মা সংসার ভুলিয়ে দেবেন। তিনি তো সংসারের জন্য জন্ম নেননি। মা সেই সংসার ভুলিয়ে দিতে পারেন। পূর্ণ ব্রহ্ম সনাতনী। এই মহানিশার মধ্যে নরেন্দ্রনাথ মা কালীর দর্শন পাবেন, যে কালীর দর্শন তিনি পরবর্তীকালে বহু লেখনীর মধ্যে প্রকাশ করেছেন। আজকেও আমাদের একটি উপস্থাপনা আছে, কালী দ্য মাদার, লাস্ট উপস্থাপনা। আপনাদের সকলের জন্য চমক আমরা সবচেয়ে শেষে দেখেছি, আপনাদের সকলের ভালো লাগবে আমি জানি। কিন্তু এখন যেটি মঞ্চ হতে চলেছে, নরেনের কালী দর্শন। কোন কালীকে দেখল? সেই কালী যে মৃন্ময়ী নয় চিন্ময়ী, সেই কালী যে শ্যামা সুধা তরঙ্গিনী রূপে নরেন্দ্রর জ্ঞান চক্ষু খুলে দিল। নরেন্দ্রকে বিবেকানন্দ পূর্ণ হওয়ার জন্য যেই সবচেয়ে বড় সিঁড়ি, বিশ্বাস, 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 সেই অগ্নিময় বিশ্বাসে উত্তীর্ণ করল ঠাকুর মা কালীর মাধ্যমে। এখনকার নাটিকা নরেন্দ্রর কালী দর্শন। বাঁধন ছেড়ার সাধন হবে, ছেড়ে যাব তীর মা ভৈরবে। যাহার হাতের বিজয় মালা, রুদ্রদাহের বন্দী জ্বালা। নমি 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 সে ভৈরবে, নমি 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 সে ভৈরবে। কাল সমুদ্রে আলোর যাত্রী, শূন্যে যে ধায় দিবস রাত্রি। ডাক এলো তার তরঙ্গেরই, বাজুক বক্ষে বজ্র ফেরি। অকুল প্রাণের সে উৎসবে, বাঁধন ছেড়ার সাধন হবে। ছেড়ে যাব তীর মা ভৈরবে। শ্যামা ওড়াচ্ছ ঘুড়ি ভব সংসার বাজারের মাঝে। শ্যামা ওড়াচ্ছ ঘুড়ি
ভব সংসার বাজারের মাঝে ওই যে মনোপুরী, আশা বায়ু বাধা তাতে মায়া দড়ি, শ্যামাপা ওড়াচ্ছ ঘুড়ি ভব সংসার বাজারের মাঝে। দক্ষিণেশ্বরের ওই অতি সাধারণ গ্রাম্য সরল মানুষটির মধ্যে আমি যেন নতুন কিছু সন্ধান পেলাম। ছেলেবেলা থেকে ঈশ্বর দর্শনের জন্য আমি ব্যাকুল, কত ধ্যান, কত স্তব, কত অন্বেষণ, তবু কোথাও কোনোভাবেই তো ঈশ্বরকে পাইনি। এই অতি সাধারণ মানুষটির মধ্যে আমি কি খুঁজে পেলাম? একদিকে আমার বাড়ির অবস্থা, অভাব, অনটন, তার উপরে এত মামলা মোকদ্দমা, চিন্তায় ঘুম আসে না। অন্যদিকে আমার মনের ভিতরে ধর্ম সম্পর্কে, ঈশ্বর সম্পর্কে এত জিজ্ঞাসা। এই নিদারুণ কালে আমি কার কাছে এসে পৌঁছলুম? কার কাছে? কত মানুষ আসে যায়, নানা জনের নানা ভাব, তবে লরেন ও আলাদা থাকের মানুষ। আমার মা আমায় বলে দিয়েছেন, ও অখণ্ডের ঘর, সাক্ষাৎ নারায়ণ, জীবের কল্যাণ করতে বলে ধরায় এসেছে। আমি ঠিক চিনেছি, অমন চোখ, অমন গান, আহা, খুব তেজ। আমাকেও মানতে চায় না, বলে তুমি যে মা করো, মাকে দেখেছ? হ্যাঁ রে, আমি তো দেখেছি, যেমন তোকে দেখি তেমন করেই দেখি। তবু লরেন মানতে চায় না, তবে মানবে, লরেন মানবে। কি রে লরেন এলি? আয় বাবা আয়। ও কি রে, তো চোখ মুখ আমার শুকনো কেন রে? কি হয়েছে? আপনি আমার একটা ব্যবস্থা করে দিন না, সংসার যে আর চলে না। বাড়িতে সবার এত কষ্ট, অথচ আমি কোনো সুরাহাই করতে পারি না। আপনার মা কালী তো আপনার কথা শোনেন। তা শোনে বই কি, মা শোনে, কথা কয়। তো তাকেই একটু বলে দিন না, একটু আমার জন্য তাকে বলুন না। তা তুই নিজেই জানা, মাকে গিয়ে বল তোর অভাবের কথা। তুই বললে মা শুনবে, নিশ্চয়ই শুনবে। যাব? জানা, আমি বলছি, তুই যা 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 যা। কি অপরূপ মাতৃভক্তি! সত্যি বটে, এ তো চিন্ময়ী মা। অনন্ত প্রেম, অপার সৌন্দর্য, আমার অন্তরে আজ কি হিল্লোল! জয় মা, জয় মা। মা, আমায় বিবেক দাও, ভক্তি দাও, জ্ঞান দাও, আমি যেন নিত্য তোমার দর্শন লাভ করি। মা, কি রে, তোর সংসারের অভাবের কথা মাকে বললি? না তো, না, আমি ভুলে গেছি, ওসব বলা হয়নি। ওই অপরূপ চিন্ময়ী মূর্তির সামনে দাঁড়িয়ে অন্য সব কথা ভুলে গেছি। শুধু বলেছি, মা আমায় ভক্তি দাও, জ্ঞান দাও। ওরে, তোর কপালে সংসার সুখ নেই রে লরে। তুই যে বিশ্ব সংসারের। জয় মা,
জয় মা, জয় মা। আমার মা তুমি তারা, আমার মা তুমি তারা, তুমি ত্রিগুণধরা পরাৎ পরা মা তুমি তারা, আমার মা তুমি তারা। আমি জানি মা অধিক দয়াময়ী, জানি মা অধিক দয়াময়ী, দুর্গমেতে দুঃখ হরা মা তুমি তারা, আমার মা তুমি তারা। তুমি জলে, তুমি স্থলে, তুমি আদমুলে গো মা, তুমি জলে, তুমি স্থলে, তুমি আদমুলে গো মা, আছো সর্বঘটে অর্ঘ্যকূটে, সর্বঘটে অর্ঘ্যকূটে, সাকার আকার নিরাকার মা তুমি তারা, আমার মা তুমি তারা, আমার মা তুমি তারা। আপনাদের এই করতালির মধ্যে দিয়ে ওরা অনুপ্রাণিত হচ্ছে, সেটা ওদের সঙ্গে পেছনে যারা কথা বলছে তারা বুঝতে পারছে। কারণ যুব সমাজের মধ্যে ইতিবাচক কিছু করবার ইচ্ছা প্রবল। যুব সমাজ ঝুঁকি নিতে চায়, ভালো কিছু করতে চায়, নিজের জীবনকে বাজি রাখতে জানে। সেই জন্য বিবেকানন্দর সবচেয়ে বেশি প্রয়োজন এবং ভালোবাসার পাত্র হচ্ছে যুব সমাজ। বিবেকানন্দ গরিবের জন্য যন্ত্রণায় কাতর আবেগপ্রবণ বিবেকানন্দ কি বলছেন? So long as millions live in hunger and ignorance, I consider every man a traitor, who having been educated at their cost, pays not a least heed to them. অদ্ভুত ভাবে আমরা যারা সকলেই জনগণের পয়সায়, তাদের ট্যাক্সের পয়সায় পড়াশোনা করছি, উচ্চশিক্ষা প্রাপ্ত হচ্ছে, সরকারি কাজ করছি বা বেসরকারি বড় পদে অধিষ্ঠিত হয়ে আছে, তারা ঘুরে কতখানি তাকাচ্ছি আমার সমাজের দিকে, সেটি প্রশ্ন। সেই প্রশ্নের তাগিদে আমরা বিবেকানন্দ ত্রাণ শিবিরের মাধ্যমে বাচ্চারা প্রত্যেকে 200 টাকা করে ডোনেশন দিয়েছেন তাদের পকেট মানি। কারণ চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তারা যদি সোসাইটিকে পে ব্যাক করে, এই শিক্ষা যদি তারা না পায়, তাহলে তারা নিজের মধ্যে ওই কুঁয়েকে মেন্ডাকের মতো থাকবে, তারা সমাজের জন্য হতে পারবে না। এই যে কিছু সংখ্যক মানুষ শুধুমাত্র নিজের জন্যই বাঁচে, পরের জন্য বাঁচার আনন্দ অনুভবই করতে পারে না, সেটাই একটা অদ্ভুত রহস্যজনক। আমি পুরুলিয়া গ্রামের মেয়ে। পুরুলিয়া একটি গ্রামই এক ধরনের, সেই শহরকে গ্রাম বলা চলে। সেখানে সকলেই জানেন অযোধ্যা পাহাড় বলে একটি খুব ভালো স্বাস্থ্য কেন্দ্র আছে। সেই অযোধ্যা পাহাড় পুরুলিয়ার সাথেই জড়িত এবং সেই অযোধ্যা পাহাড়ের উপর 75টি গ্রাম আছে। সেই 75টি গ্রামের মানুষ এতখানি গরিব, তারা অর্থহারে অনাহারে দিন কাটায়। তাদের গায়ের বস্ত্র, কারো মাথার টুপি আছে তো গায়ে জামা নেই, গায়ে জামা আছে তো পায়ে চটি নেই। এই গ্রামের মানুষ, সেইখানে রামকৃষ্ণ মিশনের স্বেচ্ছাসেবকরা স্কুল খুলেছে। এখন রিসেন্টলি স্কুল খুলেছে।
তাদের সন্তানদের বড় করার জন্য। সেইখানে গ্রামের মানুষদের যদি জিজ্ঞাসা করা হয় তোমরা কোন জেলাতে থাকো, তারা বলতে পারবে না। পুরুলিয়া জেলা, এই কথাটির অর্থই তারা বোঝে না। এই অজ্ঞতা কিন্তু সরকারের নয়, এই অজ্ঞতা আমাদের। এই অজ্ঞতা কোনো আধিকারিকের নয়, এই অজ্ঞতা আমার। যারা তথাকথিত ভাবে শিক্ষিত মানুষ, আমরা তাদের কাছে পৌঁছতে পারিনি, এ আমাদের অন্যায়, এ আমাদের পাপ। আমি অর্থে ব্যক্তি আমি নয়, সমগ্র আমি। এটি হচ্ছে অজ্ঞানতার অন্ধকার। আরেকটি অন্ধকার কথা না বললেই নয়, সেটি হচ্ছে ক্ষুধার অন্ধকার। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে যখন শীতকালীন ভাবে প্রচুর নরনারায়ণ সেবা হয়, সেই নরনারায়ণ সেবায় প্রচুর পাতা পড়েছে, পাতার মধ্যে শাল পাতায় খায় খিচুড়ি, বোঁদে, এই দুটি হচ্ছে তাদের আইটেম। প্রচুর মানুষ খেতে বসেছে, ছাত্ররা সকলে পরিবেশন করছে। একটি লাইনে খিচুড়ি দিয়ে গেছে, তারপরে কিছুক্ষণ পরে একটি ছেলে এসে দেখছে কিছুই নেই, বোঁদেটি নিয়ে এসে কিছুই নেই। তখন ডাকছে বন্ধুকে, এই লাইনের মধ্যে না খিচুড়ি পড়েনি, তুমি এসে দিয়ে যাও। তখন ওরা বলছে হ্যাঁ দিয়েছে। বলছে দিয়েছে তো কোথায়? তো কোথায় খেলে কি করে? এখনো তো কিছুই দিইনি। বলছে খিদা দিয়ে খালি বাবু, খিদা দিয়ে খালি। হাঙ্গার ইজ দ্য বেস্ট সস, আমরা সকলেই পড়েছি। কিন্তু এত জীবন্ত ভাবে, নিষ্ঠুর ভাবে তাকে চোখের সামনে ঘটে যেতে খুব কম মানুষ দেখেছেন। ক্ষুধার অন্ধকার যদি বলেন, সেই খিদা দিয়ে খালি বাবু, भूख से खाया, भूख से। सब्जी आई नहीं, कुछ भी नहीं दिया, सिर्फ भात दिया, वो भात ही खा गए, भूख से खाया। খিদার অন্ধকার, আমাদের এই অজ্ঞতার খিদার অন্ধকার স্বামীজি দূর করেছেন আমাদের জাগরুক করে। আমাদের অন্তরের মধ্যে স্বামীজি ভগবানকে দর্শন করিয়ে দিয়ে গেছেন। সেই জন্যই আমরা নিজের অন্তরে ভগবানকে দেখেছি বলে আমরা একটু একটু করে জেগেছি। আমরা যুব সমাজকে জাগ্রত করবার জন্য এমনি অনুষ্ঠান করব, যে অনুষ্ঠান নিয়ে তারা বাড়িতে ফিরবে, বাড়িতে ফিরে চিন্তা করবে যে আমরা কি করে এলাম। বিবেক সমুদ্রে আছড়ে পড়বে তার জীবন, তৈরি হবে এক প্রত্যয়, আত্ম উপলব্ধির নাম বিবেকানন্দ। তাকে ছুটিয়ে নিয়ে বেড়াবে, তাড়িয়ে নিয়ে বেড়াবে, তাকে ঘুমোতে দেবে না, তবেই সে সমাজের জন্য জাগবে। আরেকটি অনুষ্ঠান সাজিয়ে বিবেকানন্দ এবং স্বাধীন চেতা বিবেকানন্দের একটি মঞ্চায়ন হতে চলেছে, স্বদেশ ও বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের কাছে ভারতবর্ষ ছিল পুণ্যভূমি। সেই ভারতকেই স্বামীজি সত্য বলে সম্বোধন করেছিলেন। বলেছিলেন, ভারতের মৃত্যু হলে সত্যেরও মৃত্যু ঘটবে, ধর্ম লোপ পাবে, সমস্ত উচ্চ চিন্তা মুছে যাবে। শুধু ভারতবাসীর জন্য ভারতকে বেঁচে থাকার দরকার নয়, বিশ্বের জন্য ভারতের বেঁচে থাকার দরকার। ভারতের আত্মমহিমার দিকে ভারতের নয়ন তিনি উন্মিলিত করে দিয়েছিলেন। তিনি রাজনীতির আধ্যাত্মিক ভিত্তি নির্মাণ করেছিলেন। আমরা অন্ধ ছিলাম, তিনি আমাদের দৃষ্টি দিয়েছেন। তিনি ভারতীয় স্বাধীনতার প্রকৃত জনক। আমাদের রাজনৈতিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক স্বাধীনতার তিনিই হলেন পিতা। নববৎসরে করিলাম পণ, লব স্বদেশের দীক্ষা, তব আশ্রমে তোমার চরণে, হে ভারত লব শিক্ষা। পরের আসন, পরের ভূষণ, ত্যাগিব আজ পরের বসন। যদি হই দিন, না হইব হীন, ছাড়িব পরের ভিক্ষা।
নববৎসরে করিলাম পণ, লব স্বদেশের দীক্ষা।
পরবর্তী অনুষ্ঠানে এগিয়ে যাব। এরপরে যে স্লট বিবেক স্ফুলিঙ্গ, একদম স্ফুলিঙ্গ শেষ হতে চলেছে, আপনারা অধৈর্য হয়ে পড়ছেন, আমরা বুঝছি। এর পরের স্ফুলিঙ্গ হচ্ছে বিবেকানন্দ ও নেতাজি। নেতাজিকে না অনুসরণ করলে, নেতাজিকে যদি আজকে ব্যাখ্যায়িত না করি, তাহলে বোধহয় কোথাও বিবেকানন্দের প্রতি আমাদের শ্রদ্ধার অর্ধেক হয়ে যায়। এই পবিত্র জানুয়ারি, যেখানে ভারতের দুই পথিকৃতের জন্য, একজন দেশ মাতৃকার জন্য নিজের জীবন উৎসর্গ করলেন, একজন সন্ন্যাসী হয়ে নিজের সকল সন্ন্যাস ধর্মের সার তাকে দান করলেন। দেশের জন্য বলিপ্রদত্ত, ভালোবাসায় উদ্বেগে, ভালোবাসায় থর থর জর্জরিত দুই মহান হৃদয়, ভারত মাতার শ্রেষ্ঠ সন্তান নেতাজি ও স্বামীজি। এর পরবর্তী মঞ্চায়ন নেতাজি ও বিবেকানন্দ একটি ছোট্ট ন্যারেটিভের মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে, কিছু প্যারেডের মধ্যে দিয়ে ওরা উপস্থাপনা করতে চলেছে। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। ঊনবিংশ শতাব্দীতে বাংলার বুকে জন্ম নিলেন দুই বিস্ময়কর মহাপুরুষ, স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বোস। দুজনেরই কণ্ঠে একই চিন্তা, একই আদর্শ, একই প্রার্থনা। একজন পশ্চিমের জ্ঞানের কৌলিন্য বোধকে চূর্ণ বিচূর্ণ করলেন, অন্যজন সেই দিব্য শিখায় উদ্ভাসিত হয়ে ব্রিটিশের দুর্জয় বাহিনীকে খান খান করে দিলেন। দুজনেরই কণ্ঠে একই অবিচল নিষ্ঠা, দেশপ্রেম ও আত্মবলিদানের শপথ। নেতাজি গৈরিক বস্ত্র ধারণ করলেন না ঠিকই, কিন্তু স্বামীজি তার অন্তরকে গৈরিক বর্ণে সজ্জিত করে দেশের সেবায় উৎসর্গ করলেন। স্বামীজির ক্ষাত্রবীর্য ব্রহ্মতেজ বিদীর্ণ করল নেতাজির বক্ষ। মহাতরঙ্গ আসছে, ওঠো, জাগো। নতুন ভারত বেরুক, বেরুক লাঙল ধরে, চাষার কুটির ভেদ করে, জেলে মালা মুচি মেথরের ঝুপড়ির মধ্য হতে, বেরুক মুদির দোকান থেকে, গুনাওয়ালার উনুনের পাশ থেকে, বেরুক কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে। এরা সহস্র বৎসর অত্যাচার সয়েছে, নীরবে সয়েছে, তাতে পেয়েছে অপূর্ব সহিষ্ণুতা। সনাতন দুঃখ ভোগ করেছে, তাতে পেয়েছে অটল জীবনী শক্তি, আর পেয়েছে অদ্ভুত সদাচার বল, যা ত্রৈলোক্যে নাই। ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। ও
দরিদ্র ভারতবাসী, মূর্খ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, তাদের থেকে মুখ ফিরিয়ে নয়। মহারাজ বললেন না, আমি যদি আমার দেশের মানুষকে ঘৃণা করি, আমি নিজেকেও ঘৃণা করব। আসলে আমার দেশের প্রতি আমার দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা শিখিয়ে দিলেন স্বামীজি, কিভাবে দেশের দায়বদ্ধতাকে নিজের কাঁধের মধ্যে নিতে হয়। আজকে যুব সমাজ শিখবে দায়বদ্ধতা শুধু মানুষের ওপর, বাবা মার ওপর, পরিবারের উপর নয়, সমগ্র পরিবারের উপর, বিশ্ব পরিবারের উপর দায়বদ্ধতা। এই দায়বদ্ধতা নিয়ে স্বামীজি বিশ্ব ব্রহ্মাণ্ডে তার বাণী প্রচার করলেন, মানুষকে ভালোবাসায় সর্বোচ্চ ধর্ম। এরপরে আমাদের আরেকটি ছোট্ট নিবেদন, যেটি মূর্ত বিবেক। এই নিবেদনের মধ্যে স্বামীজির দেশের মানুষের প্রতি আবেগ থরথর, স্বামীজির বুক এবং চোখ ভিজে যাচ্ছে আনন্দে এবং দুঃখে একই সাথে। বিবেকানন্দ আরেক ভালোবাসার নাম, বিবেকানন্দ একটি হৃদয় বত্তার নাম। এত বড় হৃদয় পৃথিবীতে না তো কোনোদিন জন্মেছে, না তো কোনোদিন জন্মাবে। সেই জন্যে যুবকরা এই হৃদয়বান বিবেকানন্দকে তাদের নিজের জীবনের সবকিছু ভেবে আজকের দিনটিকে যুব দিবস হিসাবে আখ্যায়িত করলেন। এর পরবর্তী নিবেদন মূর্ত বিবেক। গঙ্গার তীর স্নিগ্ধ সমীর পঞ্চবটির দেশে, জ্ঞান বিজ্ঞান ধ্বনি নির্ভর নানা পথ এসে মেশে। তর্কের ঢেউ বিচারের ধোঁয়া মুছে যায় অক্লেশে, ভক্তির স্রোত আলো জেলে দেয় অন্তরে অবশেষে।
ব্যস্ত শহরে দূরে ফেলে এসে ভবতারিণীর বিশাল সে মন্দিরে এসেছেন, তিনি এসেছেন সহজের চেয়ে সহজ যে তিনি সহজেই ভালোবেসেছেন। দাপর ত্রেতার সত্য মাধুরী রসস্রোতে তিনি ভেসেছেন, সব প্রশ্নের শেষ উত্তরে অম্লান তিনি হেসেছেন। এসেছেন, তিনি এসেছেন। ব্রহ্ম হতে বীজ পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। মন প্রাণ শরীর অর্পণ কর সখে, এ সবার পায়। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। न जायते म्रियते वा कदाचित्, नायं भूत्वा भविता वा न भूयते। अजो नित्यः शाश्वतोऽयं पुराणः, न देहं न माने शरीरे। আমাদের অনুষ্ঠান অলমোস্ট শেষের দিকে চলে এসেছে। শেষে সবচেয়ে দুটি ভালো উপস্থাপনা আপনাদের জন্য রেখেছি আমরা, তারই কিছু প্রারম্ভিক প্রস্তুতি। শিকাগো ধর্ম মহাসভায় আলোড়ন তুললেন বিবেকানন্দ। ধর্ম কি? এই তিন মহাপুরুষ ঠাকুরমা স্বামীজি ধর্ম প্রচার করতে এসেছিলেন, ধর্ম মত নয়। শিকাগো ধর্ম মহাসভায় সেই কথাই স্বামীজি বললেন। তিনি এমন একটি ধর্মে বিচার থাকেন, অধিষ্ঠান করেন, যে এই ধর্মের মূল সত্য হলো ভালোবাসা। ধর্ম কি? মানুষকে যা ধারণ করে তাই ধর্ম। মানুষকে কি ধারণ করে থাকে? তার সর্বৈব সত্তা, তার চরম উপস্থিতি। আর ভালোবাসাই হলো মানুষের সর্বোচ্চ সত্তা, পরম উপস্থিতি। সেই ভালোবাসার অস্ত্র দিয়ে বিবেকানন্দ সকলকে এক করে নিলেন। ঠাকুরের জীবনে যখন নরেন্দ্রনাথ প্রবেশ করছেন, তখন সেই নরেন্দ্রনাথ কি জানেন? সেই নরেন্দ্রনাথ কোন কার্য সম্পাদনের জন্য পৃথিবীতে আসতে চলেছেন? নরেন্দ্রনাথ জানেন না। যেন এক সদানন্দ বালক, কেউ আসছে, কেউ আসবে, বাতাসে যেন তার প্রতিধ্বনি বাজে। আকুল ব্রাহ্মণ অস্থির চিত্তে পা বাড়ালো তার ছোট ঘরটির দিকে, আর তারপর ঘটে গেল সেই ব্রহ্ম মুহূর্তের আলোক বিস্ফোরণ। শিমলের নরেন এসে দাঁড়ালো কামার পুকুরের গদাধরের চরণে।
ইট কাঠ কংক্রিটের কায়স্থ পুত্র এসে দাঁড়ালো সবুজ গ্রামের ব্রাহ্মণের দোরগড়ায়। ইতিহাস এসে দাঁড়ালো ইতিহাসের সামনে। যুগ সন্ধিক্ষণে আকাশে চলে উঠল ধ্রুব তারা, বাতাসে যে ভেসে উঠল মঙ্গল ধ্বনি, মা কালীর ভবতারিণীর খড়গ উঠল চলে। সেই ক্ষণকাল থমকে দাঁড়ালো চিরকালের সামনে। সেই আকাশে বেজে উঠল মঙ্গল শঙ্খ। সমস্ত কিছু জাত পাত কুল বৈরাগ্য সমস্ত কিছু পথের থেকে ভেসে গেল। সমস্ত কিছু ভেসে নীল নীলিমার মধ্যে লেখা হলো অনন্ত ভালোবাসা। এই কায়স্থ সন্তান নরেন্দ্রনাথ দত্ত হয়ে উঠলেন ব্রাহ্মণদের শ্রেষ্ঠ শিরোমণি স্বামী বিবেকানন্দ। জাতের মাধ্যমে নয়, কর্মের মাধ্যমে ব্রাহ্মণত্ব অর্জন করলেন তিনি। সেই বিশাল মানুষটির, সেই ব্রহ্মজ্ঞ পুরুষ বিবেকানন্দর আজকে জন্মদিবস। এক সন্ন্যাসীর জন্মদিবসে আমরা এতগুলি মানুষ এসেছি, দাঁড়িয়েছি যুব দিবস উদযাপন করবার জন্য। আজকের পরবর্তী নিবেদন কথাযাত্রা প্রজেক্টের ভেতরে, যেহেতু সংস্কার পরিবারের সমগ্র নিয়ে সংস্কার পরিবার প্রজেক্ট, পরিবারের মধ্যে যে ভালোবাসা, যে ইউনিটি আজকাল নষ্ট হয়ে যাচ্ছে, সেই নষ্ট হয়ে যাওয়া ইউনিটিটিকে আবার ইন্টিগ্রেটেড করবার জন্য এই সূচনা করা হয়েছে সোশ্যাল সার্ভিসের। এর পরবর্তী যে উপস্থাপনা, সেটি সংস্কার পরিবার কথাযাত্রার এই সিস্টার কনসার্ন তার দ্বারা উপস্থাপিত হতে চলেছে। আপনারা দেখুন, সম্পূর্ণ অফ ট্র্যাক একটি মনোজ্ঞ উপস্থাপনা। আমি সুধীর বাবিজাজিকে বলছি, এর টিপ্পণী উনি জানেন কিভাবে দেবেন। মঞ্চে ডক্টর সুধীর বাবিজাজি। धन्यवाद अमृता जी। और अब कथा यात्रा संस्कार परिवार की तीसरी प्रस्तुति है। ये तीसरी प्रस्तुति बड़े लोगों ने प्रस्तुत की है। पहले आपने बच्चों की प्रस्तुतियां देखी, आज का देखिए दिन कितना सौभाग्यशाली है कि आप इतनी संख्या में यहां पहुंचे हैं। और सौभाग्यशाली इसलिए भी है कि कल को स्वामी विवेकानंद का, बीते हुए कल को स्वामी विवेकानंद का असली वाला जन्मदिन था, और आने वाले कल में राष्ट्रीय जो युवा दिवस मनाया जाता वो है। तो देख लीजिए, दोनों दिवसों, दोनों पावन दिवसों के बीच की संध्या में हम अपना ये कार्यक्रम कर रहे हैं। आज से कुछ बरस पहले तक एक साइबर क्राइम नाम की कोई चीज सुनी नहीं होगी आपने। क्राइम तो सुनते थे आप, पर साइबर क्राइम नाम की बिल्कुल भी चीज नहीं सुनी होगी। और आज अगर मैं आपसे बात कहूं कि साइबर क्राइम एक ऐसी क्राइम की, कह लीजिए कि एक ऐसा यूनिवर्स बन गया है जो सारे क्राइम्स को उसने पीछे छोड़ दिया है। और उस साइबर क्राइम के अंदर आपने डिजिटल अरेस्ट का नाम तो सुना होगा। कितने लोगों ने सुना है डिजिटल अरेस्ट का नाम? आप में से कोई डिजिटल अरेस्ट भी हुआ है कभी? चलिए, आज हम कुछ इस तरह का आपके सामने प्रस्तुत करने जा रहे हैं जो आप अखबारों में तो पढ़ते हैं कि उसको डिजिटल अरेस्ट हो गया, उसने करोड़ों रुपया, लोगों ने करोड़ों रुपया। अगर मैं आपसे कहूं तो लगभग 1 लाख करोड़ रुपया, यानी कि करोड़ का 1 लाख गुना, ये पैसा सन 24 में, अब 25 की बात नहीं कर रहा हूं, 25 में तो ये संख्या बड़ी ही होगी, पर अब तो 26 शुरू हो गया है। तो आप समझ लीजिए कि हमें इस डिजिटल क्राइम से कितना बच के रहना है। और वो जो आज की नाटिका प्रस्तुत की जा रही है, इसका नाम है यू आर अंडर डिजिटल अरेस्ट। यू आर अंडर डिजिटल अरेस्ट। अभी आप हमारे 15 मिनट के लिए आप हमारे गिरफ्तारी में रहेंगे, तब तक हम आपको ये नाटिका दिखाते हैं। और नाटिका को जरा ध्यान से देखिएगा, खाली देखिएगा नहीं, इस नाटिका को घर में जाके जो भी आपके सदस्य हैं उन तक इसको प्रसारित कीजिएगा, ताकि कल को इस नाटिका से जो हमें लाभ ये हो कि हमारे आसपास कोई और इस डिजिटल क्राइम का शिकार नहीं हो। स्वागत कीजिए इस नाटिका का, यू आर अंडर डिजिटल अरेस्ट।
कारण सिंगापुर गई, इस कारण मैडम आजकल घर में अकेली रहती है। एक दो मेट्स आती जाती रहती है, दिन बीतता है अखबारों में, किताबों में और फोन में। ट्रिंग 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 ट्रिंग। हेलो, क्या मेरी बात प्रोफेसर रेखा से हो रही है? कहिए। मैडम, मैं ग्रीन डॉट परिवार से बोल रहा हूँ। आपने जो एक पार्सल सिंगापुर भेजे थे उसे डिटेन किया गया है। आप जरा अपना आधार नंबर कंफर्म करें। 454530116902। रेखा भट्टाचार्य, वाइफ ऑफ टीके भट्टाचार्य। बिल्कुल बिल्कुल जीके ही नंबर है, पर मैंने इन दिनों कोई कुरियर सिंगापुर। मैडम, हमारे पोर्टल पर तो शो हो रहा है, उसमें हमारे पोर्टल पर जो शो हो रहा है उसमें तो ये लिख रहा है सेंटर में नाम आपका है, आधार की कॉपी आपकी लगी हुई है, और जो पार्सल बुक हुआ है उसमें एमडीएमए नाम की एक कंट्राबैंड ड्रग मिली, वो भी 100 ग्राम से ज्यादा। एनजीपीसी एक्ट के मुताबिक ये एक बड़ा अपराध है, 10 साल की जेल, नो बेल। सर सर, ड्रग से हमारा क्या लेना देना? आप मुझे परेशान क्यों कर रहे हो? मैडम, शुरू में सारा ऐसा ही कहता है, मैं क्यों हरास करूंगा आपको? उल्टा मैं तो आपकी हेल्प कर रहा हूँ। देखिए, टेंडर में नाम आपका है, आधार की कॉपी आपकी लगी हुई है, और मेरा ड्यूटी था देखिए आपको सूचित करना। आगे का कार्रवाई क्या मुझे नहीं पता, हो सकता है आपके पास पुलिस या नारकोटिक्स कंट्रोल ब्यूरो का फोन आए, फोन जरूर उठाना। थैंक यू रेखा जी। ट्रिंग 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 Oh my God. ट्रिंग 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 ट्रिंग। हेलो, हेलो रेखा जी, मैं नारकोटिक्स कंट्रोल ब्यूरो दिल्ली से इंस्पेक्टर विजय चौधरी बोल रहा हूँ। आपके भेजे हुए एक कुरियर को सीज किया गया है क्योंकि उसमें 120 ग्राम से ज्यादा की एमडीएमए कंट्राबैंड ड्रग मिली है। पार्सल में एक तो और डॉक्यूमेंट्स भी मिले हैं ऑब्जेक्शनेबल, आपके बेटे को इन्वॉल्व करते हैं। देखिए सर, आपको बड़ी गलती लगी है, और ड्रग से हमारा क्या लेना देना? मैडम रेखा जी, सर प्लीज 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 मेरी हेल्प कीजिए। पार्सल में देखिए मैडम, पार्सल में सेंटर में आपका नाम है, आधार आपका लगा है, फोन नंबर हमें आपका वहीं से मिला, आपके बेटे की इन्वॉल्वमेंट प्रूव हो गई है, बैंक डिटेल हम ले लेंगे। सर मेरी बात सुनिए, मेरा बेटा अभी पढ़ रहा है। मतलब आप मानती है ना कि पार्सल तो आपने भेजा था? नो सर, नो सर, प्लीज हेल्प कीजिए। मैडम मेरी बात ध्यान से सुनिए, वैसे मेरे हाथ में कुछ नहीं है, पर मैं आपकी बात अपने सीनियर से करवा सकता हूँ। आपको पूरा कोऑपरेट करना पड़ेगा। आप स्काइप करती हैं क्या? नहीं जी। ठीक है, ऐसे सीरियस मामलों में हम लोग वीडियो कॉल तो करवाते नहीं, पर आप लेडी हैं, नई दिल्ली में भी नहीं हैं और कोऑपरेट भी कर रही हैं, इसलिए आपकी मैं व्हाट्सएप कॉल करवाता हूँ अपने सीनियर सर से। घर में कोई है तो नहीं? अगर कोई है तो आप कमरे के अंदर जाएं, बिल्कुल अकेले। अच्छा ध्यान रखना, कॉल वीडियो होने वाला है। ये था डिजिटल स्कैम का दूसरा लेवल। इस सिचुएशन तक आते आते डिजिटल स्कैमर्स आपका पूरा विश्वास जीत चुके हैं। वे आपसे
आपसे अपना कहना मनवा रहे और आपको बुरी तरह से डरा भी चुके और अब वे आपको वीडियो कॉल करके वर्दी और नकली नार्कोटिक्स कंट्रोल ब्यूरो का ऑफिस दिखाकर पूरी तरह संबोधित करेंगे। पर अभी तो बहुत कुछ होना बाकी है, आगे आप देख लीजिए। ट्रिंग 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 ट्रिंग। हेलो, Good morning, ma'am. I am Radhav Adhikari from Narcotics Control Bureau Headquarters. मेरी बात ध्यान से सुनिए। मेरे जूनियर ने आपको बताया ही होगा कि हमने आपका एक पार्सल सीज किया जिसमें MDMA ड्रग्स तो थी ही और उसमें आपके बेटे से जुड़े हुए डॉक्यूमेंट्स भी थे। जब हमने बारीकी से इन्वेस्टिगेट किया तो हमें आपका पूरा ट्रैक ही मिल गया है। सुनिए मैडम, एक FIR तो आपके नाम से दर्ज हो ही चुकी है और एक अरेस्ट वारंट भी इशू हो चुका है और ये वाला केस तो नॉन वेलेबल होता है, तो इसमें तो हमें आपकी इमीडिएट कस्टडी चाहिए। You'll have to come to Delhi, ma'am. My husband is not here. Please help me. रेखा जी, मैं आपसे वीडियो कॉल करके आपकी हेल्प ही तो कर रहा हूँ। अब आप बताएं, आपको आज दोपहर तक मेरे लोग घर से अरेस्ट करके ले जाएं या आपको अभी डिजिटल अरेस्ट करें? मिस्टर राघव अधिकारी जी, आप मुझे डिजिटल अरेस्ट नहीं करेंगे, मैं आपको अरेस्ट करवाऊंगी। शाबाश रेखा जी, रेखा जी के लिए जोरदार तालियां हो जाए, क्योंकि उन्होंने बिना डरे पूरे साहस से सही फैसला लिया। बहनों और भाइयों, रेखा जी ही नहीं, हम और आप भी किसी वक्त ऐसी परिस्थिति में फंस सकते हैं। बड़ी बात नहीं कि आपके साथ या आपके किसी अपने के साथ ऐसा पहले भी हो चुका हो। डिजिटल अरेस्ट से बचने के लिए कुछ बातों का ध्यान रखना बहुत जरूरी है। पहली बात कि डरना बिल्कुल नहीं है। रेखा जी भी बिल्कुल नहीं डरी थी, क्योंकि वह जानती थी कि जब हमने कुछ गलत किया ही नहीं तो काहे का डर। दूसरी बात, अपने किसी भरोसेमंद साथी को संपर्क करें। इन्होंने भी बिल्कुल वैसा ही किया। इन्होंने अपने हस्बैंड को कांटेक्ट कर लिया था। और सबसे बड़ा फंडा ये याद रखें कि स्कैमर पहले आपको विश्वास में लेते हैं और फिर वे आपको अपने जाल में फंसाते हैं। इसलिए किसी भी अनजान व्यक्ति पर विश्वास करने से बचे, किसी पर भी भरोसा ना करें। और याद रखने की बात तो ये है कि डिजिटल अरेस्ट मानो कोई भी कानूनी प्रक्रिया यानी लीगल प्रोविजन होता ही नहीं है। जी हाँ, डिजिटल अरेस्ट इज नॉट अ लीगल प्रोविजन एंड इट इज नोवेयर इन द वर्ल्ड। यदि आप स्कैम का शिकार हो चुके हैं तो तुरंत 1930 पर संपर्क करें या फिर www.cybercrime.in पर अपनी शिकायत बुक कर सकते हैं। अगर आपके पैसे निकल गए हैं तो तुरंत अपने बैंक को सूचित कीजिए। बेहतर होगा कि अपने बैंक के ब्रांच के मैनेजर से जाकर मिलिए और अपनी कंप्लेंट लिखकर रजिस्टर करें। सजग रहे, सचेत रहे, निडर बने और वक्त बिल्कुल ना गवाएं। अनजान आदमी के मांगने पर भी अपना OTP शेयर ना करें। आधार जानकारी देते हुए जागरूक बने और रेखा जी जैसे होशियार बनने का जतन बने। और अगर अगली बार कोई आपसे कहे that you are under digital arrest, तो उसे बोलें that I will ensure that you are under arrest। एक बार हम सब कलाकारों के लिए जोरदार तालियां तो बनती हैं। धन्यवाद। पात्रों का परिचय मैं आपको करवा दूं। आप लोग सब सोच रहे होंगे कि स्वामी विवेकानंद के इस पावन अवसर पर ये इस नाटिका का क्या अर्थ, इसका क्या महत्व।
स्वामी जी का ध्येय वाक्य याद रखिए, उत्तिष्ठित जागृत। जागृत, अगर राष्ट्र जागृत होगा तभी तो राष्ट्र विकसित हो सकेगा, अपने ध्येय को प्राप्त करेगा। और ये जो छोटी सी एक नाटिका आपके सामने प्रस्तुत की गई, हमारे समाज को जागृत करने के लिए कि हमें जागृत होना है, सजग होना है, निडर बनना है। और ये जो नाटिका है वो आपको इस तरह से एक जागृति के ध्येय से हमने तैयार की थी। और इस नाटिका की सबसे पहले जो नन्ही कलाकार है, ये देखिए नन्ही कलाकार है, देखने में बहुत बड़ी लगती है और बड़ा अच्छा काम किया है। शी इज इश्मिता, सूत्रधार का। और मुझे सूत्रधार के लिए एक मेल एक्टर की जरूरत थी, पर जैसे ही इसने मतलब जो काम शुरू किया ना पहले दिन, उसके बाद मेरे दिमाग से सब खत्म कि इश्मिता से बेहतर कोई सूत्रधार का रोल नहीं है। जोरदार तालियों से स्वागत कीजिए प्रोफेसर रेखा भट्टाचार्य। शी इज लिपिका भट्टाचार्य। पर देखिएगा किस तरह से उन्होंने प्रोफेसर बनके आपके सामने आपको दिखाया कि हमें डिजिटल अरेस्ट नहीं होना है, बल्कि दूसरों को डिजिटल अरेस्ट नहीं बल्कि अरेस्ट करवाना है। उसके बाद असीम मलिक जी हैं। असीम मलिक जी यहाँ जो आर्ट एंड क्राफ्ट की क्लासेस भी लेते हैं, बड़े प्यारे इंसान हैं। वैसा ही प्यारा रोल इन्होंने किया था, किया स्कैमर का रोल था। और फिर प्रणव सेन जी हैं जो कालीबाड़ी के प्रेसिडेंट साहब हैं। और देखिए हम तीनों ने मिलकर कैसे स्कैमरों वाले रोल यहाँ पे किए हैं, तो इनके लिए भी जोरदार तालियां लगा दीजिए। राघव अधिकारी जी। और जो विजय चौधरी का रोल था और जो ट्रिंग का काम था वो मेरा था। विजय चौधरी जी के लिए भी जोरदार हाथ ताली। और मैं ये कहूंगा कि ये जो छोटी सी नाटिका थी, और जैसे बताया सजग करने के लिए हमें सजग और सचेत रहना है, जो विवेकानंद जी का भी संदेश के बारे में उन्होंने जिक्र किया। तो इस छोटी सी नाटिका के लिए जितनी भी मेहनत की, इसको बनाया, इसको सजाया, संवारा, और जैसे भी हमसे जो बन पड़ता था उसको करवाया, और एक मैसेज जो आपके तरफ गया, इस सारे के लिए जितनी भी मेहनत करी, इसके लिए छोटी छोटी चीजें जो तैयार करी, हमसे बात की, सारा कुछ जो किया, इन सारी चीजों के पीछे डॉक्टर सुधीर बवेजा जी, इनके लिए जोरदार हाथ तालियां। धन्यवाद, थैंक यू। अब इंतजार हो रही है सबसे आखिरी जो उपस्थिति है, माता कालीर উপরে একটি কবিতা। বিবেকানন্দ যখন ব্রহ্মজ্ঞানী সন্ন্যাসী বিবেকানন্দ সম্যক জ্ঞান লাভ করেছেন বিবেকানন্দ, তখন রাজস্থানে ক্ষীর ভবানীর মন্দিরে দাঁড়িয়ে হাতে শিকল পরা এক ভয়ঙ্কর কালী মূর্তি দর্শন করে তিনি হঠাৎ করে একটি কবিতা লিখলেন, যেটি কালী দ্য মাদার কবিতা নামে বিশ্ববিখ্যাত হল। এই কবিতার মধ্যে বিবেকানন্দ কালীর এক অদ্ভুত দর্শন, এক কসমিক ডিজাইন অঙ্কিত করলেন। সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা আসে তারই কাছে। জীবনে যখন এই পথ দিয়ে বেরোতে হবে, যখন এই মায়ার বন্ধন তাকে জাঁকড়ে আঁকড়ে ধরবে, যখন সমস্ত কিছুকে, সেই প্রলয়কে, সেই মায়াকে একটি একটি করে সে ছিন্ন ভিন্ন করে হৃদয়কে শ্মশান করতে পারবে, সমস্ত মায়া তার পরীক্ষা নিচ্ছে। সেই পরীক্ষার পথ দিয়ে সে যখন পেরিয়ে যেতে পারবে, তখনই সে বুদ্ধ চৈতন্য এবং সম্যজ্ঞানী বিবেকানন্দ হতে পারবে। তখনই মা শুভঙ্করী হয়ে তাকে দেখা দেবে, তার আগে মা ভয়ঙ্করী। কারণ এই যে পথ, মায়াকে ছিন্ন করবার, এই যে রক্তক্ষত হবার এই যে পথ, এই পথের কথা বিবেকানন্দ লিখছেন কালিদা মাদার কবিতায়। এই কবিতার মধ্যে ধ্বংস সৃষ্টির সেই লীলা দেখানো হচ্ছে, এবং সেই লীলা যেই জন্য সিদ্ধার্থ, একজন প্রিন্স সিদ্ধার্থ একদিন বেরিয়ে গেছিলেন, সেই মায়ার বন্ধন কেটে হাঁটতে শুরু করলেন। 64খানা মঠে তিনি গেলেন, কোথাও শান্তি পেলেন না। কিভাবে পরম সত্য দর্শন করলেন তিনি, আমরা দেখেছি আমাদের উপস্থাপনায় আগে। সিদ্ধার্থ বুদ্ধা, এই যে যাত্রাপথ,
মায়া থেকে মায়াতীর্ণ হবার যাত্রাপথ, এবং তখনই শুধু মাতৃরূপা কালীর প্রকৃত দর্শন তার সামনে আসে। সেই জন্য এই কবিতাটির মঞ্চায়নের আগে, এই কবিতাটির দৃশ্যায়নের আগে, চিত্রপটের আগে, নৃত্যপটের আগে এই কবিতাটির মর্মমূলটি বক্তব্য রূপে পৌঁছানো ভীষণ দরকার ছিল। আমাদের শেষ নিবেদন, কালী দ্য মাদার। The poem, Kali the Mother, is a powerful invocation that embodies a cosmic vision of destruction, transformation, and ultimate liberation, emphasizing Swami Vivekananda's deep spiritual connection to the goddess. The poem aims to instill a sense of fearlessness towards misery and death, seeing them as manifestation of the divine. The poem explores a duality that spiritual reward comes only from embracing all aspects of existence, including misery and death. Mother's ultimate place is only possible if you can do the greatest sacrifice. The poem is an unique, powerful interpretation of Goddess Kali. The stars are blotted out, the clouds are covering clouds. It is darkness, vibrant, solemn. In the roaring, whirling wind are the souls of a million lunatics, just loose from the prison house, wrenching trees by the roots, sweeping all from the park. The sea has joined the fray, and the swells of mountain waves to reach the peachy sky. The flush of lurid light reveals on every side a thousand shades of death, begrimed and black, scattering plagues and sorrows. Dancing mad with joy, come, O Mother, come. Om Shri Mahakalikaaya Namaha. Om Shri Mahakalikaaya Namaha. Om Shri Mahakalikaaya Namaha.
For terror is thy name, death is in thy breath, and every shaking step destroys the whole forever. Thou time, thou all destroyer, come, O Mother, come. जय सर्वगते देवी काले रात्रि नमस्तुते जयन्ते मंगलाकारे भद्रकाले कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री सहस्रदा नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता. Who dares misery love and hug the foam of death? Dance in destruction dance. To him the mother comes. To him the mother comes. To him the mother comes. कर्णालंबी नैमुंड युगभयदान मुक्त शजांग भीषणा बमाघोटकरांबुजे नरशीर खड्गंच सभ्यतरे दानाभीति विमुक्ता केशणीचया वन्दे सदा कालिका वन्दे सदा कालिका. এই অদ্ভুত উপস্থাপনা দিয়ে আমাদের অনুষ্ঠান আক্ষরিকভাবে শেষ হলো। বিবেক দ্বীপ আমাদের বিবেককে যেন আনন্দময় রাখে এবং আমরা যেন কিছু শিখি, উৎসব যেন উৎসবে শেষ না হয়। মা কালীকে বিবেকানন্দ বলছেন রুদ্র বিভীষিকা, যে তোমার প্রলয় তাণ্ডবে যোগদান করতে পারে, নিজের অহংবোধকে, নীচতাকে, ক্ষুদ্রত্বকে দূর করে হৃদয়কে শ্মশান করতে পারে, শুধু তাতেই শ্যামা শুভঙ্করী হয়। নাচুক তাহাতে শ্যামা, তখনই শ্যামা দর্শন দেন। তাহলে আজকের থেকে আমাদের অঙ্গীকার থাকবে, আমরা নিজেদের ক্ষুদ্রত্বকে, নীচতাকে, নিজেদের গ্লানি বোধকে বিসর্জন দেব এবং আমরা একটি বিবেকপূর্ণ, আনন্দময় বিবেকানন্দ তৈরি হব। আজকের দিনে আমরা যেন অনুষ্ঠানের মধ্যে শেষ না করি। কালীবাড়ি চণ্ডীগড় জনহিতের আরেক নাম, ভালোবাসার আরেকটি বৃন্দাবন। সেই কালীবাড়ি চণ্ডীগড়ের দুজন কর্ণধার, যাদের মাধ্যমে জনসেবামূলক কাজ ছড়িয়ে পড়ছে, মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম তৈরি হচ্ছে। আমাদের প্রেসিডেন্ট স্যার, আপনারা দেখলেন, তিনি অলরেডি আমাদের অনুষ্ঠানের মধ্যেও জড়িত রয়েছেন। এখন আমাদের ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য আসছেন শ্রী প্রণব সেন, কালীবাড়ি চণ্ডীগড়ের প্রেসিডেন্ট, এবং তার সাথে মায়ের সর্বশ্রেষ্ঠ সন্তানকে আসতেই হয়, সে হচ্ছে রাজেশ রয়। ওনারা দুজনেই মঞ্চে আসুন। আপনারা হাতের সঙ্গে মুখের যোগাযোগ চলতে থাকুক, কিন্তু আমি চাইব এই যোগাযোগ মাধ্যমেই সামনে বসে বসে আপনারা করুন। আর তাদের এই অমূল্য বক্তব্য আপনারা না শুনে কিন্তু কেউ যাবেন না। আপনারা এখানে বসুন, শুনুন, হাতের সঙ্গে মুখের যোগাযোগ চলতে থাকুক। মঞ্চে শ্রী প্রণব সেন এবং শ্রী রাজেশ রায়। প্রণব সেনের হাতে আমি তুলে দেব এই লিস্ট, যেই বাচ্চারা এই প্রচন্ড ঠান্ডাকে অতিক্রম করে বাবা মার বকুনি ভঙ্কানিকে অগ্রাহ্য করে, তা বলে কিন্তু বাবা মাকে অগ্রাহ্য করতে বলছি না বাবা, তারপরেও তারা সময় দান করেছে। এই সময় দান করা জীবনে তাদের একটু একটু করে বিবেক বোধ জাগ্রত করাবে। আমি এখন মঞ্চে প্রণব সেন অপেক্ষাকৃত, তার হাতে আমি ভোট অফ থ্যাঙ্কস এর সবচেয়ে বড় গুরু দায়িত্ব তুলে দিলাম। ভোট অফ থ্যাঙ্কস এর আগে আমি 1 মিনিট বলতে চাই।
প্রথম কথা তো স্বামী বিবেকানন্দের উপরেও যে এরকম একটা প্রোগ্রাম হতে পারে সেটা আজকে আমরা সকলে দেখলাম। এর জন্য একবার জোরদার হাততালি হয়ে যায়। বিকজ এই প্রোগ্রামটা যখন ডিজাইন করা হলো সেটা ছিল ডিসেম্বরের লাস্ট উইক और रिहर्सल शुरू हुई थी 2 जनवरी থেকে। मैं हिंदी में भी थोड़ा बोल देता हूँ। The program was designed in the last week of December and the rehearsal started from 2nd of January. So you can see that only in these last 9 days, wherein the temperature was around 5 degrees centigrade, because the boys and girls, they started the rehearsal at 6 p.m. and they were going home on an average at 10:30, 11 p.m. So इतनी कड़ाके की ठंड में ये जो इन्होंने रिहर्सल किया है, ये कुछ पागलपनी हो सकता है जो ये रिहर्सल करवा सकता है। इसके लिए बवेजा सर, अमृता मैम और अर्चिता मैम, इनका मैं तहे दिल से शुक्रिया अदा करता हूँ, क्योंकि अगर जुनून नहीं होगा तो मेरे हिसाब से ये पहली बार हुआ है कालीबाड़ी चंडीगढ़ में इतने सालों से कि फर्स्ट वीक ऑफ जनवरी में रिहर्सल हुआ है ओपन में। और दिन के टाइम मेरे हिसाब से इतना बड़ा प्रोग्राम इस मेन स्टेज पे कभी नहीं हुआ। हमने रात को बहुत प्रोग्राम किए हैं, उस स्टेज में, छोटे स्टेज में जहां बगैर स्टेज बनाए हमने सवेरे के प्रोग्राम किए हैं, लेकिन इतना बड़ा प्रोग्राम दिन के टाइम में और इस कड़ाके की ठंड में मेरे ख्याल में ये पहली बार है। तो वही बात है, जो विवेकानंद का जुनून था वो जुनून इस प्रोग्राम में देखने को मिला है कि नहीं मिला है? ठीक है ना। जो छोटे छोटे बच्चे थे और कई इनमें से ऐसे हैं जो पहली बार शायद स्टेज पे चढ़ रहे थे, तो इनके लिए, छोटे छोटे बच्चों के लिए एक बार तालियां बजाएं। बिकॉज अगर ये बच्चे ना होते तो शायद विवेकानंद जो बोलना चाहते हैं वो हम दिखा नहीं पाते। बाकी इस प्रोग्राम को देख के मेरे को बहुत पुरानी यादें आ रही थी। जब मैंने ये क्लब वगैरह शुरू किया, ये सब एक्टिविटी शुरू किया, तो मैं भी 19-20 साल का ही था। तो उस स्टेज से मैं अपने आप को रिलेट कर रहा था कि अगर ये जो पर्टिकुलर